হাই, ওয়েলকাম টু এসপি কেমিস্ট্রি। তো আমরা যে অর্গানিকের সিরিজটি শুরু করেছি তার দুটো ভিডিও আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, যেখানে ইন্ডাকটিভ এফেক্ট আর ইলেকট্রোম্যাটিক এফেক্ট শেষ করা হয়েছে। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবে। তো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটি এফেক্ট, যার নাম কি রেজোনেন্স এফেক্ট। তো রেজোনেন্স কি? রেজোনেন্স হচ্ছে, তো আগের দিন যেগুলো শুরু করেছিলাম সেগুলো হচ্ছে ইন্ডাকটিভ আর কি ইলেকট্রোম্যাটিক এফেক্ট। ইন্ডাকটিভ যখন এফেক্ট আমরা করেছিলাম, শুধু সেখানে আমরা কি বলেছিলাম, সিগমা ইলেকট্রনের সরণ হবে, তো বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে। আর ইলেকট্রোম্যাটিক এফেক্টে পাই ইলেকট্রনের সম্পূর্ণরূপে সরণ ঘটবে। তো রেজোনেন্স এফেক্টেও তাই, যোজ্যতাম ইলেকট্রন বা যেটা ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়, সেই ইলেকট্রন আর পাই ইলেকট্রনের সরণ ঘটবে। সরণ বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু যাওয়া আসা করবে, সেটা কি আমাদের রেজোনেন্স এফেক্ট। তো ফার্স্ট কি বলতে পারি আমরা? তো এক নম্বর বলতে পারি আমরা যে অণু বা আয়নের ক্ষেত্রে অবস্থান অপরিবর্তিত থাকে। অণু বা আয়নগুলি অবস্থান অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। মানে যদি আমরা এ বি সি ডি চারটে অ্যাটম নিই বা অণু নিই, তাদের যদি সিঙ্গেল ডবল করে দিই, তাহলে এই অণুগুলোর কোনো পরিবর্তন হবে না স্থান, এগুলো এক জায়গাতে থাকবে। দুই নম্বর কি, এদের শুধুমাত্র পাই ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রনগুলি, পাই ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন এর সরণ ঘটে, সরণ ঘটে বা পুনর্বিন্যাস হয় বললেও চলে। মানে সরণ ঘটের থেকে যদি আমরা লিখি এখানে, পাই ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রনের পুনর্বিন্যাস হয়, পুনর্বিন্যাস হয়। অর্থাৎ কি বলা যায়, যদি এ বি সি ডি ই যদি এইভাবে নিই, তাহলে কি হচ্ছে, পাই ইলেকট্রন এখানে সরণ ঘটলো, আবার এখানে কি হয়ে গেল, নেগেটিভ চার্জ হয়ে গেল। তাহলে শুধুমাত্র পাই ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রনের পুনর্বিন্যাস হচ্ছে। আবার যদি ব্যাক করি তাহলে এদিকে চলে আসবে, এটা যদি আবার আসে তাহলে এটা আবার ডবল বন্ড হয়ে যাবে, এইভাবে পুনর্বিন্যাস হয়। এর ফলে কি হচ্ছে, একাধিক লুইস স্ট্রাকচার তৈরি হচ্ছে। এর ফলে একাধিক লুইস গঠন সম্ভব, লুইস গঠন সম্ভব হয়। মানে কি হচ্ছে, এ বি ডবল বন্ড সি সিঙ্গেল বন্ড ডি ডবল বন্ড ই যদি নিই, এই ইলেকট্রন এইখানে যাওয়ার আর এই ইলেকট্রন এইখানে যাওয়ার ফলে আরেকটা সম্ভব হচ্ছে কি, এ সিঙ্গেল বন্ড বি সিঙ্গেল বন্ড সি। যেহেতু এখান থেকে ডবল বন্ড সরে গেছে, তাই এর বি এর মাথায় কি চার্জ, পজিটিভ চার্জ। সি ও ডি এর মাঝে ডবল বন্ড হবে, এবং ই থেকে যেহেতু ডবল বন্ড থেকে ইলেকট্রন চলে গেছে, তাই এখানে কি হচ্ছে, নেগেটিভ চার্জ। মানে কি বলছি, এর ফলে একাধিক লুইস গঠন সম্ভব। এই একটা লুইস গঠন আর এই একটা লুইস গঠন, দুটো লুইস গঠন হচ্ছে। এরকম আরো বেশি হতে পারে, কোনো অন্য কোনো যদি সিস্টেম নিই তাহলে আরো অন্য বেশি লুইস ডট গঠন, আরো বেশি লুইস গঠন সম্ভব হবে। তারপরে কি, এদের প্রকৃত গঠনকে, এদের প্রকৃত গঠন সংকেতকে রেজোনেন্স হাইব্রিড বলে। এদের প্রকৃত প্রকৃত গঠন সংকেত বলতে, এদের প্রকৃত গঠন সংকেত বলতে এ সিঙ্গেল বন্ড বি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড ডি সিঙ্গেল বন্ড ই। এখানে কি হচ্ছে, শুধুমাত্র এই পাই ইলেকট্রন গুলো চলাচল করছে বা ডবল বন্ডেড ইলেকট্রন গুলো চলাচল করছে। তাহলে কার থেকে চলাচল করছে, বি থেকে সি, তাহলে এখানে ডট দিই। সি থেকে ডি তে গেছে, ডি থেকে ই তে গেছে, কি গেছে, পাই ইলেকট্রন গেছে। তাই এখানে কি হয়েছে, নেগেটিভ চার্জ এসছে একবার, আর এখানে কি হচ্ছে, একবার পজিটিভ চার্জ এসছে। যে এই যে স্ট্রাকচার, দুটো স্ট্রাকচারের ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার লিখছি, এদেরকে কি বলবো, রেজোনেন্স হাইব্রিড বলবো। বাস্তব অস্তিত্বহীন এই যে স্ট্রাকচার গুলো দেখাচ্ছি, সেগুলো কি বাস্তব অস্তিত্বহীন। তাই কি বলছে, এদের প্রকৃত গঠন সংকেতকে 4 নম্বর যদি লিখি আমি, এদের প্রকৃত গঠন সংকেতকে রেজোনেন্স হাইব্রিড বলে, রেজোনেন্স হাইব্রিড বলে, হাইব্রিড বলে। এই যে প্রকৃত গঠন, তাদেরকে কি বলছি, রেজোনেন্স হাইব্রিড। আর এগুলো কি, এগুলো কোনো বাস্তব অস্তিত্ব নেই। এই যে স্ট্রাকচার যেগুলো দেখছি, বাস্তব অস্তিত্ব নেই,
এদেরকে কি বলছে, প্রত্যেককে এক একটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলছে, রেজোনেন্স সংকেত অথবা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলা হয়। তাহলে 4-5 যদি লিখি আমরা, তাহলে 5 যদি লিখবো প্রত্যেককে বলা হয় ক্যানোনিক্যাল গঠন, ক্যানোনিক্যাল গঠন বা রেজোনেন্স গঠন, বা রেজোনেন্স রেজোনেন্স গঠন সংকেত, গঠন সংকেত। তাহলে এই যে একটার পর একটা সংকেত গঠনগুলো দেখছিলাম, এদেরকে কি বলছিলাম, ক্যানোনিক্যাল গঠন সংকেত বা রেজোনেন্স গঠন সংকেত। এইখানে একটা যদি উদাহরণ নিয়ে আমরা দেখে নিই, ফার্স্ট একটা উদাহরণ নিই। কি উদাহরণ নিব, নাইট্রোমিথেন CH3 সিঙ্গেল বন্ড N ডবল বন্ড O, এখানে একটা O আছে, মাইনাস চার্জ আছে, যেহেতু নাইট্রোজেন 4টে বন্ড করেছে তাই এখানে একটা প্লাস চার্জ দেব। তো নাইট্রোমিথেনে কি দেখা যাচ্ছে, এই যে পাই বন্ডের ইলেকট্রন সেটা কে টেনে নেবে, অক্সিজেন টেনে নেবে। অক্সিজেন যদি টেনে নেয় তাহলে এই ইলেকট্রনটা আবার অক্সিজেন এখানে দিতে পারে, তাহলে এখানে আরেকটা স্ট্রাকচার আমরা লিখতে পারি। আর রেজোনেন্স যখন লিখবো আমরা ডবল অ্যারোর সাহায্যে লিখবো, মানে দুই দিকেই তীর চিহ্ন হবে, কখনোই আমরা এইভাবে লিখবো না, এটাকে ইকুইলিব্রিয়াম স্ট্রাকচার বলা হয়। কখনোই আমরা এইভাবে দেব না, এটা কি ইকুইলিব্রিয়াম বলে, কিন্তু রেজোনেন্স ইকুইলিব্রিয়াম না। প্রত্যেকটা স্ট্রাকচারের বাস্তব যদিও বা অস্তিত্ব নেই, কিন্তু একটা স্ট্রাকচার নির্দিষ্টভাবে কোনো গঠন সংকেতকে আলোচনা করতে পারে না, তাদের সব স্ট্রাকচার গুলো মিলে তাদের বৈশিষ্ট্যকে আলোচনা করতে পারে। বৈশিষ্ট্য, সব স্ট্রাকচার গুলো মিলে তাদের বৈশিষ্ট্যকে বলতে পারে, একা কোনো বৈশিষ্ট্য বলতে পারে না। তাই কি লিখতে পারি, এখানে আরেকটা CH3 হবে, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ থাকবে, এই অক্সিজেন কি করবে, এবার ডবল বন্ড করবে, আর এখানে অক্সিজেন কি করবে, মাইনাস চার্জ করবে। তাহলে এইটার রেজোনেন্স হাইব্রিড আমরা কি লিখতে পারি, যদি এটাকে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে আমরা লিখি, তাহলে কি লিখতে পারবো, CH3 যেমন ছিল নাইট্রোজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। তো কি হচ্ছে, এই যে ডবল বন্ডেড ইলেকট্রনটা দুটো অক্সিজেনের মধ্যে থাকছে, তাহলে কি কি, এই অক্সিজেনে একবার যাচ্ছে, এই অক্সিজেনে একবার যাচ্ছে, আর কি পজিটিভ চার্জের কোনো পরিবর্তন হচ্ছে না। আর নেগেটিভ চার্জটা দুটো অক্সিজেনে ভাগ হয়ে যাচ্ছে, একবার এটাতে যাচ্ছে একবার এটাতে যাচ্ছে। তাহলে কটা নেগেটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ। কটা অ্যাটমের মধ্যে মধ্যে যাচ্ছে, একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, দুটো অক্সিজেনের মধ্যে, মানে একটা নেগেটিভ চার্জ দুটো অক্সিজেনের মধ্যে যাচ্ছে। তাহলে এক একজন কত করে পাচ্ছে, হাফ করে। তাহলে এখানে কি লিখতে পারি, মাইনাস হাফ লিখতে পারি। তাহলে যদি একটা নেগেটিভ চার্জ দুটোর মধ্যে যায় তাহলে এক একজন কত করে পাই, মাইনাস হাফ করে। কিভাবে লেখা গেল, একটা নেগেটিভ চার্জ দুটো অ্যাটম বাই 2 করলাম, তাই একটা করে মাইনাস চার্জ। তাহলে এই যে 1 নম্বর স্ট্রাকচার আর এই 2 নম্বর স্ট্রাকচার, এই দুটোকে আমরা ক্যানোনিক্যাল গঠন বলবো, আর যে প্রকৃত গঠন তাকে কি বলবো আমরা, হাইব্রিড গঠন বলবো। এখানে নাইট্রোজেন আর অক্সিজেনের দুই রকম বন্ধন আছে, একজন সিঙ্গেল বন্ড একজন ডবল বন্ড। দেখে তাদের বন্ধন দৈর্ঘ্য আলাদা মনে হতে পারে, কিন্তু এদের বন্ধন দৈর্ঘ্য সমান। কারণ কি, ডবল বন্ড এখানেও থাকছে না এখানেও থাকছে না, তাদের 1 নম্বর আর 2 নম্বর স্ট্রাকচারকে যদি একসঙ্গে না মেলাই আমরা বলতে পারবো না যে ডবল বন্ড কোথায় থাকছে ফিক্সড করে। দেখে মনে হতে পারে যে বন্ধন দৈর্ঘ্য কি আলাদা, একজন ডবল একজন সিঙ্গেল, কিন্তু একটা ক্যানোনিক্যালে যদি একটা এটাকে ডবল দেখি, পরের ক্যানোনিক্যাল স্ট্রাকচারে কি দেখতে পাচ্ছি আমরা, ওইটাই কি হচ্ছে আবার সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। তাই এখানে আমরা বলতে পারি না যে নাইট্রোজেনের এই অক্সিজেন বন্ড ডবল, এই অক্সিজেন বন্ড সিঙ্গেল। এই দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচারকে একসঙ্গে লিখলে আমরা অক্সিজেনের বন্ড দেখতে পাই। তাই এখানে NO2 এর দুটো অক্সিজেনের বন্ধন কি দৈর্ঘ্য সমান। তাহলে কি হচ্ছে, আরেকটা যদি উদাহরণ নিই আমরা, তাহলে কি দেখবো, আরেকটা উদাহরণে ওজন যদি নিই আমরা, তাহলে এগুলো মুছে দিই। তা ওজন নিই, ওজন কি জানি আমরা, একটা অক্সিজেন এখানে, একটা এখানে, একটা এখানে। তাহলে ওজনের কি হয়, এটা ডবল বন্ড, এখানে প্লাস চার্জ এখানে মাইনাস চার্জ। একটা অক্সিজেন কটা বন্ড করতে পারে, দুটো, তাই এটা নিউট্রাল। এখানে অক্সিজেন যেহেতু 3টে বন্ধন করেছে তাই একটা পজিটিভ চার্জ, এখানে একটা বন্ধন করেছে তাই একটা নেগেটিভ চার্জ। তাহলে এটাকে রেজোনেন্স লিখি, এই অক্সিজেন এখানে গেল আর এই ডবল বন্ড এই অক্সিজেনের মাথায় গেল, তাহলে উপমুখী চিহ্ন দেবো, দুই দিকে তীর চিহ্ন। দেখি লিখবো, এই অক্সিজেনের প্লাস চার্জ, এইখানে কি অক্সিজেন যেটাতে কি হয়েছে মাইনাস চার্জ, আর এই অক্সিজেনটা ডবল বন্ড হয়ে গেছে। তো এখানে দেখেও কি মনে হতে পারে, অক্সিজেনের দুটো বন্ধন দৈর্ঘ্য কি সমান, সমান নয়,
কিন্তু রেজোনেন্স হাইব্রিডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বা ক্যানোনিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দুটো অক্সিজেনে কি সমান বন্ধন দৈর্ঘ্য বিশিষ্ট, মানে কোন অক্সিজেনে কখন ডবল বন্ড থাকছে সেটা এককভাবে একটা রেজোনেটিং স্ট্রাকচার ব্যাখ্যা করতে পারছে না। রেজোনেন্সের ধর্মই তাই, এককভাবে কেউ ব্যাখ্যা করতে পারে না, সম্পূর্ণ সবকটা স্ট্রাকচার মিলে তারা তাদের ধর্মকে ব্যাখ্যা করে। তাহলে এদের রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার আমরা কি লিখতে পারি ইকুইভ্যালেন্ট হিসাবে? অক্সিজেন অ্যাটমের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তিনটে অক্সিজেন একই জায়গায় থাকছে, শুধুমাত্র কি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বা পাই ইলেকট্রনের শুধু চলন দেখা যাচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না, পুনর্বিন্যাস হচ্ছে। এটা যাচ্ছে এই স্ট্রাকচারটা যদি এদিকে যায় তাহলে এখানে ডবল বন্ড, আবার এটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ, অক্সিজেনের স্থানের কি কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাস চার্জের কিন্তু দেখছি কোনো পরিবর্তন হচ্ছে না। কিসের পরিবর্তন হচ্ছে? এই যে ডবল বন্ড আর এই ডবল বন্ডটার পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে কি লিখতে পারি, ডবল বন্ড একবার এখানে আসছে, ডবল বন্ড একবার এখানে আসছে, আর কি চেঞ্জ হচ্ছে? মাইনাস চার্জ চেঞ্জ হচ্ছে। মাইনাস চার্জ কটা অ্যাটমের মধ্যে যাচ্ছে? দুটো। কটা মাইনাস চার্জ? একটা মাইনাস চার্জ। কজনের মধ্যে ভাগ হচ্ছে? দুজনে, তাহলে প্রত্যেকে কত করে পাবে? মাইনাস হাফ করে পাবে। তাহলে এটা হচ্ছে তাদের রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। আর তাদের ক্যানোনিক্যাল গঠন কি? 1 নম্বর আর 2 নম্বর গঠনকে বলা হয়ে থাকে তাদের ক্যানোনিক্যাল গঠন। তো আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি CO3 2 মাইনাসের, CO3 2 মাইনাস, এখানে কি হচ্ছে? কার্বন আছে, তিন দিকে তিনটে অক্সিজেন দিয়ে দিয়ে আগে, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, দুটো মাইনাস আছে, দুটো মাইনাস দুটো অক্সিজেনের, এগুলো লুইস ডট স্ট্রাকচার দেখে তোমরা শিখেছো হয়তো। দেখো কি দেখি, এই কার্বনটার এই অক্সিজেন কি করছে, যেহেতু নিউট্রাল আছে তাই ডবল বন্ড, একটা অক্সিজেন সবসময় দুটো বন্ধন করতে পারে, একটা অক্সিজেন দুটো বন্ধন করে, এইখানে কটা বন্ধন করেছে? একটা। আর একটা কার্বন কটা বন্ধন করতে পারে? চারটে বন্ধন করতে পারে। তাই এই কার্বন একটা দুটো তিনটে চারটে বন্ধন করে গেছে, তাই কার্বনের মাথায় কোনো চার্জ নাই। অক্সিজেন একটা বন্ধন করেছে তাই একটা নেগেটিভ চার্জ, এই অক্সিজেন একটা বন্ধন করেছে তাই একটা নেগেটিভ চার্জ। এবার এখানে রেজোনেন্সের ক্যানোনিক্যাল গঠনগুলো লেখার চেষ্টা করি। তাহলে একবার যদি এই বন্ধন এখানে আসে, এই ডবল বন্ড এই অক্সিজেনের মাথায় যাবে, তাহলে কি হচ্ছে? অক্সিজেন এই কার্বনের সঙ্গে ডবল বন্ড, আর এই কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড, কিন্তু মাইনাস চার্জ চলে গেছে, আর এই অক্সিজেনে অলরেডি কি আছে? একটা মাইনাস চার্জ আছে। আর একটা স্ট্রাকচার হবে যেখানে কি হবে, এই অক্সিজেন এখনো ডবল হয়নি, তাই এই অক্সিজেনের মাথায় ডবল বন্ড এলো, আর এই ডবল বন্ড এখানে উঠে গেল, তাহলে কি তৈরি হবে? সি। এই কি অক্সিজেনের কোনো পরিবর্তন হয়নি, মাইনাস, এখানে কি হবে? ডবল বন্ড ও, এখানে কি হবে? অক্সিজেনের মাইনাস। আর কি পরিবর্তন হবে? এবার যদি আবার করার চেষ্টা করি, এইটা ডবল বন্ড হবে, এটা উঠে যাবে, না হলে যদি আবার এইটাকে ডবল বন্ড করি, এটা আগের অবস্থায় ফিরে চলে আসবে। তাহলে এখানে তিনটের বেশি আর গঠন সম্ভব নয়, যাই করতে যাই আগেরটা চলে আসবে। যদি এটাকে নিই তাহলে এটা উঠে যাবে, যে এই স্ট্রাকচারটা চলে আসবে, আর যদি এটাকে করি এটাকে তুলি তাহলে এই স্ট্রাকচারটা চলে আসবে। তাহলে এখানে আমরা তিনটের বেশি আর ক্যানোনিক্যাল গঠন পাবো না। তিনটেকে যদি আমরা একসঙ্গে হাইব্রিড স্ট্রাকচারে নিয়ে যাই তাহলে কি হবে? একসঙ্গে আমরা কি লিখতে পারি, কার্বন আছে, তিন জায়গায় তিনটে অক্সিজেন, তিন জায়গায় তিনটে অক্সিজেন, ডবল বন্ড, দেখো এই কার্বনের সঙ্গে এই অক্সিজেনের সঙ্গে হয়েছে, এই অক্সিজেনের সঙ্গে হয়েছে, এই অক্সিজেনের সঙ্গে হয়েছে, তাই কি বলতে পারি, ডবল বন্ড এখানে একবার গেছে, এই অক্সিজেনে একবার গেছে, এই অক্সিজেনে একবার গেছে। মাইনাস চার্জ কি হয়েছে? মাইনাস চার্জ তিনটে অক্সিজেনে গেছে, এইখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, আর এইখানে দুটোতে ছিল। তাহলে কি হবে? কটা অক্সিজেনে গেছে মাইনাস, কটা মাইনাস চার্জ? দুটো মাইনাস চার্জ, দুটো মাইনাস চার্জ। কটা অক্সিজেনে গেছে? তিনটে অক্সিজেনে গেছে, মাইনাস চার্জ দুটো গেছে, কটা? তিনটে অক্সিজেনে। তাহলে এক একজনের কত? -2/3। তাহলে এখানে কি হবে? -2/3, এখানে কি হবে? -2/3। যেহেতু দুটো মাইনাস চার্জ ছিল তাই এখানে -2/3, এখানে -2/3, এখানে -2/3 যোগ করে দেখো দুটোই মাইনাস চার্জ চলে আসবে। তারপরে কি হচ্ছে? এই একটা রেজোনেটিং স্ট্রাকচার বা হাইব্রিড স্ট্রাকচার বলা হয় থাকে। তাহলে CO3 2 মাইনাসের তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার, এর থেকে কি প্রমাণ হচ্ছে? যে তিনটে কার্বন অক্সিজেন বন্ধন দৈর্ঘ্য সমান, এই কার্বন অক্সিজেন বন্ধন দৈর্ঘ্য, এই কার্বন অক্সিজেন বন্ধন দৈর্ঘ্য এটাও সমান। দেখে কি মনে হচ্ছে? এমনি দেখে মনে হচ্ছে এটা ডবল বন্ড ছোট হবে, এটা সিঙ্গেল বন্ড বড় হবে, কিন্তু কি মনে হচ্ছে? কখনো এটা ডবল বন্ড, কখনো এটা সিঙ্গেল বন্ড। তাহলে বলা যায় না যে কার্বনের অক্সিজেন এটা ডবল বন্ড ফিক্সড ভাবে, এটা বলা যাচ্ছে না।
সেই জন্য একবারে রেজোনেন্স হাইব্রিড থেকে তিনটে বন্ধন দৈর্ঘ্যই আমরা কি দেখতে পাচ্ছি, সমান দেখতে পাচ্ছি। তাহলে রেজোনেন্সের জন্য আমাদের কি কি প্রয়োজন? রেজোনেন্স হতে গেলে অ্যাটম গুলোর মধ্যে কি কি ধর্ম থাকতে হবে? তো ফার্স্ট কি, রেজোনেন্সের জন্য যতগুলো অ্যাটম অংশগ্রহণ করছে তাদেরকে কি করতে হবে, একই সমতলে থাকতে হবে বা একই প্লেনে থাকতে হবে। তাহলে রেজোনেন্সের জন্য যতগুলি পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে তাদের একই প্লেনে থাকতে হবে, একই সমতলে বা সমতলে থাকতে হবে। একই সমতলে না থাকলে তাদের যে পাই ইলেকট্রন বা যোজক ইলেকট্রনের যে পুনর্বিন্যাস হচ্ছে সেটা সম্ভব হবে না। সেই জন্য কি করতে হবে, সমস্ত অ্যাটম গুলোকে একই সমতলে থাকতে হবে। আর কি হতে হবে রেজোনেন্সের জন্য প্রয়োজন কনজুগেশন। কনজুগেশনটা কি, তাহলে আগে লিখে দিই কনজুগেশন প্রয়োজন রেজোনেন্সের জন্য কনজুগেশন প্রয়োজন। কনজুগেশন কি সেটা আগে জানতে হবে। কনজুগেশন হচ্ছে অল্টারনেটিভ পজিশনে দুটো আলাদা আলাদা জিনিস থাকবে, সেই জিনিসগুলো কি একের পর এক দেখি। তাহলে রেজোনেন্সের জন্য কনজুগেশন প্রয়োজন, সেটা দেখাবো এবার। তাহলে সবগুলো মুছে দিই। তাই কনজুগেশন কত রকমের হতে পারে সেটা আগে দেখে নিই। কনজুগেশনের জন্য কি কি প্রয়োজন, যদি ফার্স্ট আমি নিই এ একটা অ্যাটম, বি একটা অ্যাটম, সি একটা অ্যাটম, ডি একটা অ্যাটম। তো এখানে একটা ডবল বন্ড, অল্টারনেটিভ পজিশনে আর একটা ডবল বন্ড, মানে একটা ডবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, আর একটা ডবল বন্ড, এটা একটা কনজুগেশন। ডবল সিঙ্গেল ডবল একটা কনজুগেশন হচ্ছে। দ্বিতীয় কনজুগেশন আমরা কি নেব, যদি এ নিই একটা ডবল বন্ড বি, একটা সিঙ্গেল বন্ড সি, সি এর মাথায় কি থাকবে, লোন পেয়ার থাকতে পারে, এটা একটা কনজুগেশন। লোন পেয়ার মানে কি, আমরা পাই ইলেকট্রন, ডবল বন্ডের মানেও কি পাই ইলেকট্রন, ডবল বন্ড একটা সিঙ্গেল বন্ড আর একটা কি লোন পেয়ার। তাহলে অল্টারনেটিভ পজিশনে কি পাই ইলেকট্রন আছে। আরেকটা দেখি 3 নম্বর কনজুগেশন কি হতে পারে, যদি এ নিয়ে একটা ডবল বন্ড বি, একটা সিঙ্গেল বন্ড অবশ্যই আসবে, এখানে সি এর মাথায় কি চলে আসবে, পজিটিভ চার্জ। তাহলে এখানে কি হচ্ছে, এই পজিটিভ চার্জ মানে কি এই ইলেকট্রন নিবে, তাই পাই ইলেকট্রন একবার এখানে যেতেই পারে, তাহলে তখন আবার কি চলে আসবে, এখানে পজিটিভ চার্জ চলে আসবে। তাহলে এটাও একটা কনজুগেশনের ধরন হতে পারে। আমি প্রত্যেকটারই একটা করে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আগে লিখে দিই কি কি কনজুগেশন হতে পারে। তাহলে আরেকটা কি কনজুগেশন হতে পারে, 4 নম্বর কনজুগেশন যদি ধরি আমরা, একটা ডবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা সি, একটা মাইনাস চার্জ, এটা একটা কনজুগেশন হতে পারে। এই কনজুগেশনে কি হচ্ছে, অল্টারনেটিভ পজিশনে কি আছে, মাইনাস চার্জ আছে, ডবল বন্ড সিঙ্গেল বন্ড মাইনাস চার্জ, এই ধরনের একটা কনজুগেশন। আর একটা কি কনজুগেশন সম্ভব, এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি, রেডিক্যাল একটা মানে একটা ইলেকট্রন থাকলে তাকে কি বলা হয়, র্যাডিক্যাল বা মুক্তমূলক বলা হয়। তাহলে একটা এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি র্যাডিক্যাল, এই ধরনের একটা কনজুগেশন সম্ভব। তাহলে যতই যাই কনজুগেশন থাকুক না কেন, এখানে সিগমা ইলেকট্রনের কোনো পরিবর্তন হবে না, স্থান পরিবর্তন হবে না। সিগমা ইলেকট্রন অ্যাটম গুলোর কোনো স্থান পরিবর্তন হবে না, শুধুমাত্র কি হবে, পাই ইলেকট্রন বা যোজক ইলেকট্রন, এগুলো যোজ্যতা কক্ষের ইলেকট্রন, সেই পাই ইলেকট্রন হতে পারে অথবা যোজ্যতা ইলেকট্রনের পুনর্বিন্যাস হবে। সিগমা অ্যাটম স্থির থাকবে, শুধু পাই ইলেকট্রন আর বা যোজ্যতা ইলেকট্রনের শুধু পুনর্বিন্যাস হবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করবে। তো দেখি এই কনজুগেশনের প্রত্যেকটার একটা করে এক্সাম্পল নেবো আর একটা করে বুঝিয়ে দেবো কনজুগেশন কি কি হয়। দেখছি ফার্স্ট এক্সাম্পল কি ছিল আমাদের, আমি এদিকে লিখে নিই একদম, এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড ডি, একটার পর একটা এক্সাম্পল, একটার পর একটা কনজুগেশন ছিল এটা। 2 নম্বর কি ছিল, এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি লোন পেয়ার। 3 নম্বর কি ছিল, এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি মাইনাস চার্জ। 4 নম্বর ছিল এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি প্লাস। আর একটা কি ছিল, এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি র্যাডিক্যাল। তাহলে ফার্স্ট এক্সাম্পল আমি একটা নিই, ওই 1 নম্বরের এক্সাম্পলটা নিই। তাহলে 1 নম্বরে আছে কি,
এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড ডি। তাহলে এখানে কি নেব আমরা, যদি আমরা একটা নিই CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড হবে এবার, তাহলে 2 3 4 হাইড্রোজেন ঠিক আছে, কার্বনের 4টে যোজ্যতা। তারপরে কি হবে, সি যদি নিই আরেকটা যদি ডবল বন্ড ও নিই, এখানে একটা এইচ হয়ে যাবে। তাহলে একটা হলো না, একটা ডবল বন্ড একটা সিঙ্গেল বন্ড একটা ডবল বন্ড। তাহলে এখানে কনজুগেশনটা কিভাবে হবে, মানে দুই দিকে তীর চিহ্ন, তাহলে এইটা যাবে এখানে ডবল বন্ড হবে, আর এই ডবল বন্ড অক্সিজেনের মাথায় উঠবে। তাহলে যেহেতু এখান থেকে একটা ডবল বন্ড সরে গেছে, তাই সি এর মাথায় কি চার্জ, প্লাস চার্জ, কারণ যোজ্যতা পূরণ হয়নি, 2 3 আর 1 4 হয়ে যাবে। এখানে সিএইচ, এটা ডবল বন্ড, এই সি এর ডবল বন্ড এদিকে ছিল, জাস্ট এদিকে এসছে, তাহলে এর মাথায় কোনো প্লাস বা নেগেটিভ চার্জ আসবে না। এই সিএইচ, এই সিএইচ এরও তাই, ডবল বন্ড এদিকে ছিল এদিকে চলে এসছে, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। অক্সিজেনের ডবল বন্ড অক্সিজেনের মাথায় এসছে, এই একটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এটা কিসের হলো, এটা হলো এ ডবল বন্ড বি ডবল বন্ড সি, মানে কি CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড ও, তার ক্যানোনিক্যাল স্ট্রাকচার CH2 প্লাস সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড ও মাইনাস। এটা একটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এটাকে যদি আবার ব্যাক করি তাহলে আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে এখানে কটা সম্ভব ক্যানোনিক্যাল স্ট্রাকচার, দুটো সম্ভব ক্যানোনিক্যাল গঠন। এবার যদি আমরা 2 নম্বর এক্সাম্পলে যাই, কি কি আছে, এ আছে ডবল বন্ড বি আছে সিঙ্গেল বন্ড সি আছে লোন পেয়ার আছে। তাহলে এরকম একটা এক্সাম্পল দেখে নিই আমরা। এখানে কি দেখবো, যদি আমরা CH2 নিই ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2 নিই, 2 3 4 হয়ে গেছে। তাহলে নাইট্রোজেনের মাথায় আমরা কি জানি লোন পেয়ার থাকে, অ্যামোনিয়ার গঠনে দেখা গেছে নাইট্রোজেন 3টে হাইড্রোজেনের সঙ্গে 3টে বন্ধন করলে একটা কি থাকে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। তাই এখানে দুটো বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে 3টে বন্ধন কমপ্লিট, তাহলে একটা কি থাকবে, লোন পেয়ার থাকবে। তো এটার ক্ষেত্রে বিন্যাস কি হবে, লোন পেয়ার যাবে এইখানে, আর এই ডবল বন্ড এখানে চলে আসবে, তাহলে তৈরি হবে কি CH2, এখানে মাইনাস চার্জ যদি দিই লোন পেয়ারে দিতে পারি, আবার কি CH ডবল বন্ড NH2, যে লোন পেয়ার দেবে তার মাথায় সবসময় কি চার্জ হবে, প্লাস চার্জ। এটা যত অর্গানিক কেমিস্ট্রিতে গোটাতেই তাই, যখন মেকানিজম করব, যখন যে লোন পেয়ার দিবে নিজের থেকে তার মাথায় সবসময় কি চার্জ হবে, পজিটিভ চার্জ তৈরি হবে। যেহেতু লোন পেয়ার এখানে দিয়েছে, তাই এই ডবল বন্ড এখানে উঠে গেছে, যেহেতু কনজুগেশন আছে একটার পর একটা। আর এখানে কি হয়েছে, তাহলে আবার কনজুগেশন সৃষ্টি হয়েছে। এবার কি করতে পারি আমরা, মাইনাস চার্জ এখানে যদি ডবল বন্ড আবার তুলতে পারি, তাহলে কি চলে আসবে, আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে এখানেও কটা সম্ভব, দুটো ক্যানোনিক্যাল গঠন সম্ভব। তারপরে আরেকটা এক্সাম্পল যদি আমরা নিই, 3 নম্বর কি আছে, এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি মাইনাস। তাহলে এটা কি নিতে পারি আমরা, যদি নিই আমরা, কি আছে 3 নম্বর, 3 নম্বরে কি আছে, এ আছে ডবল বন্ড বি আছে সিঙ্গেল বন্ড সি, এখানে মাইনাস চার্জ আছে। তো কি হবে নি, CH2 নি, ডবল বন্ড CH হবে, সিঙ্গেল বন্ড CH2 মাইনাস চার্জ নিতে পারি। এখানে কি হচ্ছে, এই মাইনাস চার্জ এখানে আসছে, এই মাইনাস চার্জ এখানে যাচ্ছে, তাহলে কনজুগেশনে কি তৈরি হচ্ছে, এদিকে CH2 মাইনাস, এখানে সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। অ্যাটম গুলোর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, যেখানে ছিল সেখানেই আছে। আর সিগমা বন্ধনেরও কোনো চেঞ্জ হচ্ছে না, যেখানে ছিল সেখানেই আছে। শুধুমাত্র কি হচ্ছে, পাই ইলেকট্রন আর কি ডবল বন্ডের যেটা, সেটা শুধু পুনর্বিন্যাস হচ্ছে, একবার এখানে গঠিত হচ্ছে একবার এখানে গঠিত হচ্ছে। প্রত্যেকটারই হাইব্রিড হবে ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার দিয়ে, ডবল বন্ড এখানে একবার যাচ্ছে এখানে একবার যাচ্ছে, আর মাইনাস চার্জ একটা, যেহেতু মাইনাস হাফ করে দিতে পারি আমরা। তাহলে আরেকটা দেখি, পরপর দেখে নি সবকটা এক্সাম্পল, তারপরে ক্যানোনিক্যাল গঠন শেখাবো কয়েকটা। এই ডবল বন্ড এখানে শিফট করবে, তাহলে এখানে কি হয়ে যাবে, ডবল বন্ড, যেহেতু এখানে ডবল বন্ড বা ইলেকট্রন চলে আসবে, তাই এই যে পজিটিভ চার্জ এখানে চলে আসবে, কারণ এখান থেকে ডবল বন্ড চলে গেছে, এটা ইলেকট্রনের ঘাটতি আছে, তাই কি আসবে, পজিটিভ চার্জ চলে আসবে। কি আসছে দেখি, কি আসছে দেখি, CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 পজিটিভ চার্জ এইখানে। কি আছে एग्जांपल দেখে নি, A ডবল বন্ড B সিঙ্গেল বন্ড C ডট। এখানে কি एग्जांपल নিতে পারি আমরা, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 ডট, একটা ইলেকট্রন আছে এখানে। তো এখানে একটা ইলেকট্রন যখন, তখন এখানে কি দেখা যায়, অসম বিভাজন, মানে এইখানে যদি একটা ইলেকট্রন যায়,
তাহলে এর মাথায় একটা ইলেকট্রন যাবে। যখনই এই অ্যারোতে একটা ইলেকট্রন আর এখানে একটা ইলেকট্রন আসবে, দুটো ইলেকট্রন মিলে কি তৈরি করবে? একটা বন্ধন তৈরি করবে। তাহলে এখানে কেমিক্যাল স্ট্রাকচার কি হবে? CH2, এইদিকে কি এসছে? একটা ইলেকট্রন এসছে, এখানে সিঙ্গেল বন্ড হয়েছে, CH আছে, এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি করলো, আর একটা সিগমা বন্ড ছিল, আর এখানে কি তৈরি হবে? CH2 তৈরি হবে। এই হচ্ছে তার কেমিক্যাল গঠন। দুটো স্ট্রাকচার পাওয়া গেছে, তাদের একটা কি আছে? হাইব্রিড স্ট্রাকচার আছে। আমাদের কনজুগেশন শেষ হলো। কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা এইভাবে কেমিক্যাল গঠন সংকেত আগে আঁকা শিখব। ফার্স্ট উদাহরণ আমরা যেটা নিব সেটা হচ্ছে একটা বেঞ্জিন রিং। আর আরেকটা জিনিস দেখা যেতে পারে, বেঞ্জিন রিং। ফার্স্টে দেখি বেঞ্জিন রিং নিয়ে একটা শুরু করি। বেঞ্জিন রিং কেমন হয়? এইটা 6টা কার্বন থাকলো, এটা একটা ডাবল বন্ড, এটা একটা ডাবল বন্ড, এটা একটা ডাবল বন্ড। সেই ডাবল বন্ড গুলো আবার শিফটিং হয়ে যায় অল্টারনেটিভ পজিশন। এখানে তো হতে পারে রেজোনেন্স, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল, একটা ডাবল, একটা সিঙ্গেল, একটা ডাবল, একটা সিঙ্গেল, মানে একটা কি আছে? কনজুগেশন আছে। সেই কনজুগেশনের জন্য কি হচ্ছে? এই যে ডাবল বন্ড সেটা এখানে আসছে, এই ডাবল বন্ডটা কোথায় যাচ্ছে? এখানে। আর এই ডাবল বন্ডটা কোথায় আসছে? এখানে। তাহলে কি লিখতে পারি? যেহেতু এই ডাবল বন্ডটা এসছে এখানে, তাহলে এখানে একটা ডাবল বন্ড হয়েছে, এই ডাবল বন্ডটা তার পরবর্তী পজিশন এখানে এসছে, আর এই ডাবল বন্ডটা এখানে এসছে। তাহলে ডবল বন্ড কি হচ্ছে? চক্র আকারে ঘটছে। যেটা ইলেকট্রনিক ইফেক্ট আমি একবার বলেছিলাম যে বেঞ্জিনের মধ্যে যে ডবল বন্ড সেটাকে আমরা ফিক্সড ধরতে পারি না, সেগুলো কি হচ্ছে? অনবরত ঘুরে চলেছে। তাহলে এটা যদি আমি হাইব্রিড স্ট্রাকচার লিখি, এটা কেমিক্যাল গঠন 1 আর এটা হচ্ছে 2, এটা যদি 1 দিই এটা হচ্ছে কত? 2। এদের হাইব্রিড স্ট্রাকচার হিসেবে আমরা কি লিখতে পারি? বেঞ্জিন রিং যেখানে কোনো কার্বনের কোনো পরিবর্তন ঘটেনি, কার্বন একই আছে, সিগমা বন্ধন একই আছে, শুধুমাত্র কি হচ্ছে? পাই ইলেকট্রন ঘুরে বেরিয়েছে। পাই ইলেকট্রন গোটা ফেনলের এরিয়ার মধ্যে আছে। স্ট্রাকচার পাই ইলেকট্রনটা এইভাবে চক্রাকারে ঘুরছে। এটা এটাকেও বেঞ্জিন স্ট্রাকচার হিসেবে দেখা যেতে পারে। একবারে নিয়ে লোন পেয়ার। তো কনজুগেশন হচ্ছে লোন পেয়ার, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, সিঙ্গেল, ডবল, সিঙ্গেল, আবার লোন পেয়ার। তাহলে এখানে একটা কি কনজুগেশন দেখা যাচ্ছে। যেহেতু কনজুগেশন আছে তাই কি হবে? লোন পেয়ার এখানে আসবে, এই ডবল বন্ড এখানে আসবে। রেজোনেন্স ক্যানোনিক্যাল গঠন ভালো করে দেখো, ক্যানোনিক্যাল গঠন আঁকা অনেকে পারে না। এইখানে কি এসছে? বেঞ্জিন রিং ফার্স্টে নিলাম, এই যে এখানে কি এসছে? মাইনাস চার্জ এসছে, এখানে তো ডবল বন্ড হয়ে গেছে, অক্সিজেন এইচ। যেহেতু অক্সিজেন লোন পেয়ার দিয়েছে তাই একটা কি পজিটিভ চার্জ, এখানে একটা ডবল বন্ড আছে, এখানে একটা ডবল বন্ড আছে। ফার্স্ট ক্যানোনিক্যাল স্ট্রাকচার হলো এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার দেখি আরেকবার, রিং এঁকে নিলাম, এই ইলেকট্রন এখানে ডবল বন্ড করলো, নিচে লিখি, এই ইলেকট্রন এখানে নেগেটিভ চার্জ এলো, মানে এই যে ডবল বন্ডেড ইলেকট্রন এখানে কি আনলো? নেগেটিভ চার্জ। আর এই যে নেগেটিভ চার্জ সেটা কি করলো? ডবল বন্ড করলো। আর এখানে একটা ডবল বন্ড অলরেডি ছিল, এখানে ডবল বন্ড ও আর এইচ, পজিটিভ চার্জ ও এর মাথায় যেহেতু লং প্যান দিয়েছিল প্রথমে। তারপর আবার কি স্ট্রাকচার হবে? এই মাইনাস চার্জ এখানে গেল, এই ইলেকট্রন এই মাথার উপর উঠলো। দেখি আরেকটা স্ট্রাকচার, তাহলে মাইনাস চার্জ গেছে এইখানে ডবল বন্ড থেকে, মাইনাস চার্জ দিয়ে এখানে ডবল বন্ড হয়েছে, আর এখানে একটা অলরেডি ডবল বন্ড ছিল, এখানে ডবল বন্ড ও প্লাস এইচ। তাহলে আর হবে আরেকটা হবে, এই মাইনাস চার্জ গেল এই বন্ডে, আর এই ইলেকট্রনটা গেল এখানে। তৈরি হলো কি? এইখানে বেঞ্জিন ডবল বন্ড এখানে ছিল, এখানে ডবল বন্ড ছিল, এখানে ডবল বন্ড হলো। অক্সিজেন থেকে একটা যেহেতু ডবল বন্ড উঠে গেছে, অক্সিজেন আর আবার কি হয়ে গেল? সেম চার্জ হয়ে গেল। দেখে মনে হতে পারে এই গঠনটা একই, কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এখানে ডবল বন্ড ছিল কিন্তু এখানে নাই। কোথায় চলে এসেছে ডবল বন্ড? অল্টারনেটিভ পজিশনে। কারণ জানছিলাম যে বেঞ্জিন নিয়ে কি হচ্ছিল? ডবল বন্ড গুলো ঘুরছিল। সেই জন্য এইখান থেকে স্ট্রাকচার থেকে এই পর্যন্ত তাহলে কত হচ্ছে? 3, 4, 5। তাহলে আমরা ফেনলের গঠন, রেজোনেটিং বা ক্যানোনিক্যাল গঠন পেলাম, 5টা গঠন পেলাম। এদের হাইব্রিড কে আমরা কি হিসেবে লিখতে পারি? এদের ইকুইভ্যালেন্ট, যদি এটা বন্ধ ক্লোজ করে দিই তাহলে এখানে ইকুইভ্যালেন্ট দিলাম, সেই ইকুইভ্যালেন্ট দিয়ে কি করছি? বেঞ্জিন করলাম। কি হচ্ছিল? বন্ডেড ইলেকট্রনটা ঘুরছিল, বন্ডেড ইলেকট্রনটা ঘোরালাম, এখানে একবার পাই ইলেকট্রন গেছিল, এখানে অক্সিজেন ছিল, অক্সিজেনের মধ্যে কি ছিল? পজিটিভ চার্জ। আর এখানে কি? এখানে ডেল পজিটিভ দি এইচ ছিল, এইখানে যে চার্জটা ঘুরছিল সেটা কি চার্জ? নেগেটিভ চার্জ ঘুরছিল।
আর এখানে ডেল নেগেটিভ দিয়ে গোটাটাই ঘুরছিল যেহেতু নেগেটিভ চার্জ সেটা বোঝায়। এটা হচ্ছে কি হাইব্রিড গঠন। আর এগুলো কি, এগুলো হচ্ছে সব কি ক্যানোনিক্যাল গঠন। তাহলে রেজোনেন্স ফেনলে একটা গঠন একা কোন ধর্মের ব্যাখ্যা দিতে পারে না। কি হয়, সবগুলো যখন মিলে একটা গঠন তৈরি করে সেই গঠনটা তাদের সব ধর্মের ব্যাখ্যা দেয়। মানে বন্ড রেঞ্জ হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, অনেক কিছু ধর্ম আছে, সেগুলো পরে আমি আলোচনা করব। তাহলে এর পরের একটা রেজোনেন্সের ক্যানোনিক্যাল গঠন দেখি। ক্যানোনিক্যাল গঠনগুলো ভালো করে আগে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পরবর্তীকালে সুবিধা হবে। তো এবার নাইট্রোজেন ইঞ্জিনটাকে চেষ্টা করি। এখানে নাইট্রোজেন ডাবল বন্ড, এখানে ও মাইনাস, এখানে প্লাস, চারটে বন্ড করেছে তাই প্লাস, একটা বন্ড কম করেছে তাই মাইনাস। বেঞ্জিন ছিল। ফার্স্ট কি করব আমরা, তাহলে অক্সিজেন যদি এখানে ডবল বন্ড টেনে নেয়, কনজুগেশন আছে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড কনজুগেশন। অক্সিজেন কি করে নিল, টেনে নিল মাইনাস চার্জ। তাহলে কি হচ্ছে, নাইট্রোজেনের মাথায় যে একই পজিটিভ চার্জ, তাহলে ইলেকট্রন চাই, সেই ইলেকট্রন কে দিবে, এই পাই বন্ডের ইলেকট্রন নাইট্রোজেনের দিকে যাবে, এই ইলেকট্রন দেবে। তৈরি হবে কি, যেহেতু এখান থেকে ইলেকট্রন চলে গেছে তাই এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিয়েছে, পজিটিভ চার্জ। ডবল বন্ড এখানে ছিল, এখানে ডবল বন্ড ছিল, নাইট্রোজেনের মাথায় ডবল বন্ড হচ্ছে, এখানে এন, সিঙ্গেল বন্ড ও মাইনাস, এখানে অলরেডি ও মাইনাস ছিল, এখানে প্লাস চার্জ একই আছে। তারপরে কি হচ্ছে, এখানে যেহেতু পজিটিভ চার্জ আবার কনজুগেশন, পজিটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডবল বন্ড একটা কনজুগেশন, তাই কি হবে, এই ডবল বন্ড আবার এখানে যাবে। তাহলে কি তৈরি হচ্ছে কি বেনজিন। যেহেতু এখান থেকে ডবল বন্ড গেছে, এখানে কি চার্জ, পজিটিভ চার্জ, এখানে বন্ড ছিল, এখানে বন্ড তৈরি হয়ে গেল, পজিটিভ চার্জ শেষ হয়ে গেল, ডবল বন্ড এন প্লাস ও মাইনাস, আর এদিকে কি ও মাইনাস। এবার আবার কি, আবার পজিটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডবল বন্ড কনজুগেশন, এখানে আসবে ডবল বন্ড। কি তৈরি হচ্ছে, এখানে ডবল বন্ড ছিল, ডবল বন্ড এখানে হয়েছে, এখানে তাই কি হচ্ছে পজিটিভ চার্জ, আবার ডবল বন্ড এন সিঙ্গেল বন্ড ও মাইনাস, সিঙ্গেল বন্ড ও মাইনাস, এখানে প্লাস চার্জ, আবার কনজুগেশন ডবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস কনজুগেশন হয়েছে, তাই কি হবে, এই ডবল বন্ড আবার এখানে নেমে আসবে। তাহলে কি হচ্ছে, এই ডবল বন্ড যখন নামছে আবার নাইট্রোজেন কি বেশি পজিটিভ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তৈরি হবে কি, নাইট্রোজেন ছিল, এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, এখানে ডবল বন্ড ও আবার হয়ে গেছে, এখানে ও হয়ে গেছে মাইনাস, এখানে নাইট্রোজেনের প্লাস। তো এখানে কি হচ্ছে, যেহেতু এই ডবল বন্ড এসছে, এখানে বন্ড হয়ে গেছে, এখানে বন্ড ছিল, এখানে বন্ড ছিল, তাহলে কটা হলো, 1 2 3 4 5, পাঁচটা রেজোনেটিং স্ট্রাকচার। হাইব্রিড কে কি হিসাবে লেখা যায়, কি চার্জ ঘুরছে, পজিটিভ চার্জ ঘুরছে, এখানে একবার ডবল বন্ড হয়েছিল নাইট্রোজেন, এখানে অক্সিজেন, এখানে কি হয়েছিল, চার্জ ঘুরছিল, অক্সিজেনের মাইনাস, এটা অলরেডি মাইনাস ছিল, এখানে প্লাস চার্জ। তাহলে কি হচ্ছে, এখানে পজিটিভ চার্জ ঘুরছে, আগের ক্ষেত্রে কি দেখলাম এখানে নেগেটিভ চার্জ ঘুরছে, এই ক্ষেত্রে কি দেখছি এখানে পজিটিভ চার্জ ঘুরছে। এবার আমরা বেঞ্জালডিহাইডের ক্ষেত্রে দেখি। বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড মানে কি, বেনজিন রিং, তার মাথায় সিএইচও, ভেঙে লিখছি সিএইচও। এখানে কি দেখছি, এখানে দেখছি আবার কনজুগেশন আছে, ডবল বন্ড সি সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড কনজুগেশন আছে। যখন রেজোনেন্স হবে, যেহেতু অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, অক্সিজেন পাই ইলেকট্রনকে টেনে নিল, তাহলে কার্বনের মাথায় কি হচ্ছে, ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে, সেই জন্য রিং থেকে কি হবে, এখানে যাবে ইলেকট্রন। তৈরি হলো কি, বেনজিন রিং ছিল, এই ইলেকট্রন গিয়েছে যেহেতু এখানে প্লাস চার্জ আগের মতো, এখানে এটা, এখানে ডবল বন্ড সি ও মাইনাস, আর এখানে কি এইচ। পরবর্তী পর্যায়ে আবার কনজুগেশন, আবার গেল এখানে, তৈরি হবে কি বেনজিন রিং, যেহেতু ডবল বন্ড এখান থেকে গিয়েছে, এখানে পজিটিভ চার্জ, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড সি এইচ, এখানে ও মাইনাস, আবার কনজুগেশন। তাহলে আবার কি হচ্ছে, এখান থেকে এখানে এসেছে, তৈরি হবে কি ডবল বন্ড, এখানে ডবল বন্ড সি8 ও মাইনাস, আর এখানে পজিটিভ চার্জ। যেহেতু আবার পজিটিভ চার্জ সৃষ্টি হয়ে গেছে, তাহলে সি ডবল বন্ড সি সিঙ্গেল বন্ড বা প্লাস চার্জ আছে, কনজুগেশন হবে। তাহলে কনজুগেশন হবে যখন কার্বন থেকে এটা কি আসবে, বন্ডটা এখানে আসবে,
যেই আসবে কার্বনের কি হচ্ছে পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, তাই অক্সিজেন থেকে আবার বন্ড কি হবে ব্যাক করবে। তো এই হচ্ছে কি এখানে সি, এখানে ছিল সিঙ্গেল বন্ড হয়ে গেল সি, ডবল বন্ড ও এইচ, আর বন্ড গুলো কি হচ্ছে এখানে একটা এখানে একটা এখানে একটা, মানে আগের মতন চলে এসেছে, কিন্তু কি এই বন্ডটা অল্টারনেটিভ পজিশনে চলে এসেছে। তাই এটার হাইব্রিড কি লিখতে পারি আমরা, হাইব্রিড লিখতে পারি এইভাবে, কি চার্জ হচ্ছিল পজিটিভ চার্জ, এখানে সিঙ্গেল বন্ড সি ও অক্সিজেন এখানে যাচ্ছিল, আর এখানে কি আছে এইচ আছে, এখানে নেগেটিভ চার্জ আর এখানে পজিটিভ চার্জ হচ্ছে। তো এইভাবে আমরা রেজোনেন্সের হাইব্রিড করতে পারি। তো আমি বাড়ির কাজ একটা দিচ্ছি, বাড়িতে যেটা করবে সেটা প্র্যাকটিস করবে অ্যানিলিন। অ্যানিলিন, অ্যানিলিন বলতে এখানে বেনজিন, তার মাথায় কি আছে NH2, আর NH2 আমরা কি জানি এর মাথায় লোন পেয়ার থাকে। তাই এটা করবে ক্যানোনিক্যাল গঠন যদি করতে পারো তাহলে জানবে যে আমরা ক্যানোনিক্যাল গঠন স্ট্রাকচার আঁকা শিখে নিয়েছি। ভিডিওটা যেহেতু অনেক লেন্দি হয়ে যাচ্ছে তাই আমরা রেজোনেন্সের পার্ট 2 আবার আনতে চলেছি। ততক্ষণ ভালো করে পড়াশোনা করো, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।